আচ্ছা, একটা সাধারণ ঝগড়া বা বিরোধ কিভাবে আদালতের ভেতর একটা পুরো দস্তুর দেওয়ানি মামলায় পরিণত হয় বলুন তো? চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই জার্নিটাই দেখব, একদম শুরু থেকে, মানে একেবারে জন্মলগ্ন থেকে। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? একটা আইনি বিরোধ ঠিক কখন আর কিভাবে আদালতের খাতায় অফিসিয়ালি এন্ট্রি পায়? মানে এর জন্ম থেকে শুরু করে বিচার শুরুর আগ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা আসলে চলে কিভাবে? পর্ব ১, দেওয়ানি মামলা কেন ও কোথায়? মানে মামলা করার আগে তো আগে বুঝতে হবে আপনার সমস্যাটা কি আদৌ দেওয়ানি আদালতে আনার মতো কিনা। চলুন বিষয়টা একটু পরিষ্কার করা যাক। দেখুন, ব্যাপারটা বেশ সহজ। আদালতকে একটা বড়সড় হাসপাতালের মতো ভাবতে পারেন, যেখানে এক এক রোগের জন্য একটা বিভাগ আছে। দেওয়ানি আদালত হলো ঠিক সেরকমই একটা বিভাগ। এর কাজ কিন্তু খুন খারাপির মতো ফৌজদারি অপরাধ নিয়ে না। এর কাজ হল ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত অধিকার, ধরুন সম্পত্তির অধিকার বা কোনো পদের অধিকার, আর তাদের দায়বদ্ধতা নিয়ে। সোজা কথায় ব্যক্তিগত ঝামেলার নিষ্পত্তি করাই এর মূল উদ্দেশ্য। তাহলে প্রশ্ন হলো, ঠিক কি বিষয় নিয়ে দেওয়ানি আদালতে যাওয়া যায়? এই যে দেখুন, যেমন ধরুন সম্পত্তির মালিকানা নিয়ে ঝামেলা, কোনো চুক্তি মানা হচ্ছে না, বা ধরেন টাকা পয়সা পাওনা সংক্রান্ত কোনো দাবি। কিন্তু এখানে একটা কিন্তু আছে। খেয়াল করে দেখুন কোন জিনিসগুলো এর বাইরে। যদি কোনো ঝগড়ার মূল কারণটা পুরোপুরি রাজনৈতিক বা ধর্মীয় হয়, অথবা যদি কোনো আইন সরাসরি বলে দেয় যে এই বিষয়ে মামলা করা যাবে না, ব্যাস, তাহলে কিন্তু দেওয়ানি আদালত ওটা শুনবে না। পর্ব ২, মামলার শুরু, আরজি দাখিল। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম কোথায় যেতে হবে। এবার চলুন দেখি একটা মামলার জন্মটা ঠিক কিভাবে হয়। আর এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় একটা মাত্র কাগজ দিয়ে, যাকে আমরা বলি আরজি। এই যে আরজি বা প্লেন্ট, এটাকে আপনি একটা মামলার বার্থ সার্টিফিকেট আর ব্লুপ্রিন্ট দুটোই বলতে পারেন। এটা কিন্তু শুধু বাদীর একটা লিখিত অভিযোগ না, এটা হলো পুরো বিল্ডিংটার ফাউন্ডেশন। এই ডকুমেন্টটি বাদীকে পরিষ্কার করে বলতে হয় ঠিক কী ঘটেছে, কেন তিনি আদালতে এসেছেন, আর তিনি আসলে কি চান। আর বুঝতেই পারছেন, এই ফাউন্ডেশন যদি একটুও নড়বড়ে হয়, তাহলে কিন্তু পুরো মামলাই ধসে পড়বে। মামলা করা মানে কিন্তু শুধু আদালতে গিয়ে একটা কাগজ ফেলে আসা নয়, এর পেছনে একটা বেশ গোছানো প্রক্রিয়া আছে। দেখুন, প্রথমে আপনাকে অভিযোগগুলো গুছিয়ে আরজিটা লিখতে হবে। তারপর হলফনামা দিয়ে কনফার্ম করতে হবে যে আপনি যা যা লিখেছেন সব সত্যি। এরপর আপনার দাবির পক্ষে যা যা কাগজপত্র আছে সব জুড়ে দিতে হবে। আর ফাইনালি সঠিক আদালতে গিয়ে সেটা ফাইল করতে হবে। প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে ভীষণ জরুরি। আর ঠিক এই জায়গাতেই কিন্তু আসল বিপদটা লুকিয়ে আছে। ভাবুন তো, পুরো বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ছোট্ট একটা ভুলের জন্য আপনার এত শক্ত একটা কেস শুরুতেই শেষ হয়ে যেতে পারে। তাই এই প্রথম ধাপে নিখুঁত থাকাটা শুধু জরুরি না, এটা একেবারে মাস্ট। আসলে আদালত কিন্তু শুরুতেই একটা গেটকিপারের ভূমিকা পালন করে। মানে আরজিটা হাতে পেয়েই লাফিয়ে ওঠে না, আগে দেখে নেয় মামলাটা ভিত্তিহীন কিনা। যেমন ধরুন, আরজিতে মামলার কোনো কারণই ঠিকমতো বলা নেই, কিংবা কোর্ট ফি বাঁচানোর জন্য দাবির মূল্য ইচ্ছে করে কম দেখানো হয়েছে, বা মামলাটা করারই কোনো আইনি সুযোগই নেই। এরকম কিছু হলে আদালত আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শুরুতেই মামলাটা খারিজ করে দেবে। পর্ব ৩, বিবাদীর জবাব, সমন ও লিখিত উত্তর। তো আরজিটা আদালতে গৃহীত হল, তার মানে খেলার প্রথম চাল দেওয়া শেষ। এবার কোর্টের কাজ হল অন্য খেলোয়াড়কে, মানে বিবাদীকে এই খেলার মাঠে ডেকে আনা। এই যে দেখুন প্রসেসটা। বাদী আরজি ফাইল করার পর আদালত থেকে বিবাদী ঠিকানায় একটা অফিসিয়াল চিঠি যায়, এটাকে বলে সমন। এই সমন হাতে পেয়েই কিন্তু বিবাদী প্রথম জানতে পারেন যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। এরপর তাকে আদালতে হাজিরা দিতে হয় এবং বাদীর করা প্রত্যেকটা অভিযোগের একটা লিখিত জবাব জমা দিতে হয়। এই যে লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট, এটাই হলো বিবাদীর আত্মরক্ষার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। এটা কিন্তু শুধু আমি মানি বা আমি মানি না বলার ব্যাপার না। এখানে বিবাদীকে বাদীর প্রত্যেকটা অভিযোগ ধরে ধরে উত্তর দিতে হয়, নিজের পক্ষের যুক্তিগুলো সাজাতে হয়। বলা যায় এখানেই বিবাদী তার পুরো ডিফেন্স স্ট্র্যাটেজিটা প্রথমবার আদালতের সামনে পেশ করে। পর্ব ৪, বিচারের প্রস্তুতি, এডিআর ও ইস্যু গঠন। বেশ, তাহলে দুই পক্ষের কথাই এখন কাগজের উপর। কিন্তু দাঁড়ান, সরাসরি বিচার শুরুর আগে আদালত আরও একটা চেষ্টা করে বিরোধের জট ঝাড়াতে, আর লম্বা শুনানির বাইরে কোনো সমাধান খুঁজে বের করতে। এর জন্য কিছু বিশেষ পদ্ধতি আছে। আর ঠিক এখানেই গল্পে একটা ইন্টারেস্টিং টুইস্ট আসে। আমরা তো সাধারণত ভাবি কোর্টে মামলা মানেই বছরের পর বছর ধরে চলা একটা তেতো লড়াই। কিন্তু জানেন, ব্যাপারটা সবসময় ওরকম নাও হতে পারে। আমাদের বিচার ব্যবস্থার ভেতরেই কিন্তু কোর্টরুমের বাইরে সমস্যা সমাধানের একটা রাস্তা খোলা রাখা হয়েছে। এই যে বিকল্প রাস্তাটা,
এটারই নাম হল বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর। এর মূল উদ্দেশ্যটা কি? সোজা কথায় সময় বাঁচানো, টাকা বাঁচানো আর আদালতের ওপর থেকে চাপ কমানো। মধ্যস্থতা বা সালিশের মতো পদ্ধতির মাধ্যমে আদালত চেষ্টা করে যেন দুই পক্ষ মিলেমিশে এটা বন্ধুত্বপূর্ণ সমাধানে আসতে পারে। এতে কিন্তু প্রায়ই দুজনেরই লাভ হয়। কিন্তু যদি এডিআরেও কাজ না হয় তখন কি হবে? বাদী বিবাদীর এই অভিযোগ আর পাল্টা অভিযোগের বিশাল জালের মধ্যে থেকে আদালত ঠিক কিভাবে আসল সমস্যাটা খুঁজে বের করে? মানে ঠিক কোন পয়েন্টে গিয়ে দুজনের মধ্যে বিরোধটা লেগেছে? এর উত্তর হল ইস্যু গঠন বা ফ্রেমিং অফ ইস্যুস। ব্যাপারটা অনেকটা একজন সার্জনের মতো। অপারেশনের আগে তিনি যেমন ঠিক করে নেন শরীরের ঠিক কোন কোন জায়গায় ছুরিকাচি জ্বালাতে হবে, আদালতও ঠিক সেভাবেই দুই পক্ষের সব কথা শুনে মূল প্রশ্নগুলো ছেটে বের করে। এরপর পুরো বিচারটা চলে শুধু ওই নির্দিষ্ট প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে 1 মিনিটও সময় নষ্ট করা হয় না। পর্ব 5, শুনানির পথে মূল পর্বের আগে। তাহলে ফাইনাল শুনানি স্টেজে ওঠার আগে আমাদের এই মামলাটা এখন পর্যন্ত কোন কোন গুরুত্বপূর্ণ স্টেশন পার হয়ে এলো, চলুন এক ঝলকে দেখে নিই। তো জার্নিটা ছিল এরকম। প্রথমে আরজি দিয়ে মামলার জন্ম হল, তারপর লিখিত জবাব দিয়ে বিবাদী নিজের পক্ষ তুলে ধরল, এরপর এডিআরের মাধ্যমে একটা আপোষের চেষ্টা হলো, আর সবশেষে ইস্যু গঠন করে লড়াইয়ের মূল জায়গাটা ঠিক করা হলো। এই সবকটা ধাপ পেরিয়ে মামলাটা এখন ফাইনাল রাউন্ডের জন্য একদম তৈরি। এই পুরো প্রক্রিয়াটা দেখলে কিন্তু একটা বড় প্রশ্ন মাথায় আসে। একটা মামলার ভাগ্য কি আসলে তার চূড়ান্ত শুনানিতে ঠিক হয়, নাকি এর শুরুতে? এই যে প্রাথমিক ধাপগুলো, এখানেই সবটা লেখা হয়ে যায়। এর উত্তরটা হয়তো প্রত্যেকটা মামলার নিজের গল্পের মধ্যেই লুকিয়ে থাকে। কি বলেন? ভাবনার মতো বিষয় না?